বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মুস্তাফিজুর রহমান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ শাহাদাত হোসাইন, শিক্ষার্থী, ঢাকা কলেজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে, এবং এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না। 2024-25 শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এটি বাংলা স্থানীয় সময় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো আমি একটু তুলে ধরি। তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে এনে এবছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তৃতীয়ত যেটি তা হচ্ছে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29 ডিসেম্বর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। 4 নম্বর পয়েন্ট তা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং আরেকটি বিষয় তা হচ্ছে যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এবং এই সংশ্লিষ্ট আমি আরেকটি তথ্য একটু তুলে ধরি। এরপর যা আছে আমার হাতে তা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে 24 ঘন্টার মধ্যে 7 কলেজের শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে, হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে এবং প্রত্যাহার করা না হলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। এটিও সোমবার ঢাকা কলেজের শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে এই সময়ের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সময় বেঁধে দিয়েছেন তারা। ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল হোসেন বলেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে, এর দায়ভার পুলিশকে নিতে হবে। নিউ মার্কেট থানার ওসি এবং এসিকে প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং 7 কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান দাঁড় করিয়ে দেওয়ার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে, এমন দাবি তারা জানিয়েছেন। আরেকটি তথ্য আমি একটু তুলে ধরি, তা হচ্ছে যে দেশ গড়ার এই সময় শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো কারোর জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ঘটনা ঘটেছে তা উস্কানিমূলক কিনা তা সরকারের বিভিন্ন সংস্থা খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন তিনি। এবং তিনি আরো বলেছেন যে এত বড় সহিংসতার প্রয়োজন ছিল কিনা বা ঘটনাটি মীমাংসার সুযোগ ছিল কিনা তাও তদন্ত করে দেখা হবে। আমরা শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো, কারণ দেশ গড়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়লে সেটা কারো জন্যই শুভ হবে না। এবং এরপর সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে 24 ঘন্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এটিও সোমবার শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে আলটিমেটাম দেওয়া হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে আলটিমেটামের সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন। তিনি বলেন, অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাসের সাউন্ড গ্রেনেড কেন? তিনি প্রশ্ন রাখেন। 5 অগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেয়া হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো। এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে, এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠি পেটা দেখেননি? পুলিশ কিভাবে এই লাঠিচার্জ করে? বিষয়টি সুরাহা না হলে সামনে বড় আন্দোলনের ডাক আসতে পারে বলে সতর্ক করা হয়েছে সেখান থেকে। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব প্রথমেই আমাদের 3 জন আলোচক যারা আছেন। আমি একটু শুরুতে আসি, শাহাদাত হোসেন আপনার কাছেই আসি। এই যে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ,
কি শাহাদাত সমাধান হলো? কি বলবেন এই ব্যাপারে? আহ, দেখুন, বিষয়টি যেটি হয়েছে 2017 সালের দিকে মানে একটি বিতর্কিত সিদ্ধান্তই বলা যায়। আহ অকস্মাৎ একটি সিদ্ধান্তের কারণে এই পরিবর্তনটি হয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেখানে যে কথাটি বলা হয় যে মান উন্নয়নের কথা, এরপরে সে মান উন্নয়নের তো কিছু হয়নি। বরং এরপরে এখন সে যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে নীতিগত সিদ্ধান্ত যেটি হওয়ার সেটি হয়ে গেছে, যে আর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। তো সেই জায়গা থেকে পরবর্তী সেশন গুলো থেকে ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে। সুতরাং এই জায়গা থেকে যে ব্যাপারটি, প্রাথমিক যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি, এই সিদ্ধান্তটি হয়েছে যে হ্যাঁ, এখন আর 7 কলেজ অধিভুক্ত থাকছে না। কিন্তু বাকি যে প্রশ্নগুলো থেকে যায় সেই প্রশ্নগুলো সমাধান এখনো হয়নি। জি, সাধারণত যেমন ওই প্রশ্নগুলো তো আহ আমরা আসবো অবশ্যই। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে জি জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ, আপনাদের কলেজও থাকছে না, হ্যাঁ। আপনারা কি এই সিদ্ধান্তটার ব্যাপারে আপনি অথবা আপনাদের কলেজের যারা আছেন অথবা 7 কলেজের আপনার যারা অন্য বন্ধুরা আছে তাদের প্রতিক্রিয়া কি? তারা কি এই সিদ্ধান্তে খুশি? তারা এটাই চেয়েছিলেন? দেখুন, শাহাদাত। এই জি। সিদ্ধান্ত প্রাথমিকভাবে যখন অধ্যাপক জি, যখন নিয়াজ আহমেদ খান স্যার এই সিদ্ধান্তটির কথা জানান, তখন সবাই খুশি হয়েছেন। কিন্তু আসলে ব্যাপার যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশে আসলে বাস্তবায়ন হওয়ার আগে পর্যন্ত সকল কিছু অনিশ্চিত থেকে যায়। সেই জায়গা থেকে সবাই চাইবে এই বিষয়টি যত দ্রুত বাস্তবায়ন হবে এবং আমরা বাস্তবিক এটার প্রয়োগ দেখতে পারবো, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি সুখকর বিষয় হবে। যেটা আমি আন্দোলনের একদম মাঠ পর্যায়ে সবসময় না থাকলেও একজন সমর্থক এবং পর্যবেক্ষক হিসেবে এটি বলতে চাচ্ছি। শাহাদাত, আমি অবশ্যই আপনার কাছে আবারও আসবো। আমি একটু মোস্তাফিজুর রহমানের কাছে যেতে চাই একই বিষয় নিয়ে। মোস্তাফিজুর রহমান, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ, আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি কি এতে খুশি কিনা, অথবা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি স্বাগত জানাচ্ছেন কিনা? জি ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত খুশি। যেখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনারা যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে 37,000 স্টুডেন্ট, যেখানে রেজিস্ট্রার বিল্ডিং এই 37,000 স্টুডেন্টের সেবা দিতে হিমশিম খেয়ে যায়, সেখানে আপনি যদি আরো 7টি কলেজ এখানে অন্তর্ভুক্ত করেন, সেক্ষেত্রে একটা বিষয় দেখা যাচ্ছে সেখানে আমাদের শিক্ষার্থীরাই ভালোভাবে সেবা পায় না। সেক্ষেত্রে আপনি যদি আরো 7টি কলেজ এখানে নিয়ে আসেন, তাহলে আমাদের মনে হয় যে এখানে আমরাও সেবা পাই না, তারাও ভালো সেবা থেকে বঞ্চিত হয়। তো জি। আমার মনে হয় যে আজকে প্রশাসন যে সিদ্ধান্তটা নিয়েছে আমাদের দাবির প্রেক্ষিতে, এবং আমাদের 7 ভাই, আমাদের 7 কলেজের ভাই বোনদের যে দাবির প্রেক্ষিতে আর কি, এটা অত্যন্ত মানে অত্যন্ত একটা ভালো, আজকে একটা ভালো সমাধান আসছে। 2017 সালে যে 17 সালে যে মানে যে সমস্যাটা আসলে বলা যায় যে এক প্রকার আপনার বিতর্কিত ভাবেই 7টি কলেজ ঢাকা ইউনিভার্সিটির সাথে যুক্ত করা হয়, যেটা আমার মনে হয় যে আজকে যে সমাধানটা হয়েছে যে ভিসি স্যারের মাধ্যমে, এটা অত্যন্ত সুন্দর, এবং তাতে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট খুশি। এবং আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির সাথে যে 7টি কলেজ ছিল এখানে, সেখানকার যে ভাই বোনরা আছে তারা হচ্ছে যে জি, এই বিষয়টাতে অত্যন্ত খুশি। মোস্তাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। ডক্টর সাব্বির আহমেদ স্যার, আমি একটু আপনার কাছে আসি। এই যে পুরো বিষয়টি আপনি দেখেছেন, সংক্ষেপে যদি একটু বলতেন এই বিষয়, এই সংশ্লিষ্ট আরো বিষয় নিয়ে আপনার কাছে আসবো আমি। এই যে যে বিষয়টি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকছে না, অধীনে থাকছে না 7 কলেজ, আপনি এই বিষয়টিতে কি বলবেন সাব্বির আহমেদ স্যার? না, দেখুন, এই সিদ্ধান্তটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসে তখন এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেয়ে নেয়নি। এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমাদের প্রাক্তন যে সরকার চাপিয়ে দিয়েছিল। তার একটা কারণ হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন না যে দুজন ভাইস চ্যান্সেলরের মধ্যে ব্যক্তিত্বের দ্বন্দ্ব থেকে একটা সংকট তৈরি হয়েছিল এই কলেজগুলো নিয়ে, যেটা পরবর্তীকালে তদানীন্তন প্রধানমন্ত্রী তার ইচ্ছাক্রমে এই বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসে পড়ে। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এই 7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসুক। যেটা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায় নিতে হবে সেটা হলো যে যখন এই বিষয়টি প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নিয়ে আসার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করলেন, তখন তদানীন্তন প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়ে তারা বলেনি যে এই 7 কলেজের যে ম্যানেজমেন্টটা, এইটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, যেটা আমাদের শিক্ষার্থী বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই অনেক ধরনের চাপের মধ্যে থাকে। হ্যাঁ, তাদের রেগুলার শিক্ষা কার্যক্রম, নিজেদের ছাত্রদের রেগুলার যে শিক্ষা কার্যক্রম,
সেটাও অনেক, ধরুন, অনেক একটা বড় ধরনের লোড, সেই লোড সামলাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ হিমশিম খায়, তখন এই ধরনের একটা বোঝা যখন তাদের উপর চাপিয়ে দেওয়া হলো, স্বাভাবিকভাবে এটা আমাদের শিক্ষা কার্যক্রমকেও কিন্তু অনেক নানান ভাবে ব্যাহত করেছে বলে আমি মনে করি। জি সুতরাং আজকে যে সিদ্ধান্তটা হয়েছে, এই সিদ্ধান্তটা আমাদেরও প্রত্যাশা ছিল, যে আমরাও চেয়েছিলাম, এর আগেও চেয়েছিলাম যে এই বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত 7 কলেজ তারা আলাদা হয়ে যাক। এটা যে আমাদের উপরে যে ধরনের বোঝা, আমরা এখন সেমিস্টার পদ্ধতিতে আমাদের প্রচন্ড ব্যস্ত থাকতে হয়, খাতা দেখতে হয়, ক্লাস নিতে হয়, এর পাশে যদি আরেকটি বাড়তি বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কেউ ব্যাহত করে, এবং ইতিমধ্যেই সেটা করেছে। এটা শুধু তাই নয়, আপনার এটা হয়তো আমি আজকে টেলিভিশন চ্যানেলে দাঁড়িয়ে অনেক কথা বলতে পারতাম, হয়তো আমি খোলামেলা সবকিছুই বলতে পারবো না, কিন্তু এইটা একটু আমি বলি, সেটা হলো যে এটা যে শুধুমাত্র একটা বোঝা বিশ্ববিদ্যালয়ের উপরে, শুধু তাই নয়, যে বিভিন্ন বিভাগে যখন এই শিক্ষা কার্যক্রমটি পরিচালনার সাথে জড়িত ছিল, তখন বিভাগের যে অভ্যন্তরীণ শিক্ষার পরিবেশ, মানে শিক্ষকদের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেই জায়গাগুলোতেও কিন্তু অনেক ধরনের তিক্ততার সৃষ্টি করেছিল। তা আজকের এই সিদ্ধান্ত মাধ্যমে আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই যে পূর্বের যে অবস্থাটি, যখন 7 কলেজ ছিল না, সেই অবস্থায় ফিরে যাবে, এবং আমাদের যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, সেটা স্বাভাবিকভাবে পরিচালিত হবে। জি পরীক্ষার রেজাল্ট গুলো যথাসময়ে প্রকাশিত হবে, এবং আমাদের ধরুন, আমাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেই আন্তঃসম্পর্কের জায়গাটি আবারও আমরা নতুন করে জি প্রতিষ্ঠিত ডক্টর হবে। সাব্বির আহমেদ স্যার, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই শাহাদাত হোসেনের কাছে। শাহাদাত, যে বিষয়টি 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে 7 কলেজ, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে নিউ মার্কেট থানা ঘেরাও 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলতে দেয়া হবে না, এই বিষয়ে আপনি কি বলবেন? 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলতে দেয়া হবে না, এটা কেমন কথা, একটু বলবেন আমাকে শাহাদাত হোসেন? দেখেন, প্রথমত আমি একটু নিউ মার্কেট থানার ব্যাপারটি দিয়ে শুরু করি। এই বিষয়টি যদি গতকাল আপনারা দেখেন, গতকালকে আমি গণতন্ত্র তরুণের দিকে পৌঁছাই রাত্রে 11টার দিকে। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে শিক্ষার্থীরা সেদিকে যাচ্ছে, তো মনে হলো যে একটা সংঘাতের আশঙ্কা করি দ্রুত সেখানে পৌঁছাই, যেন হচ্ছে আমরা তাদেরকে অ্যাটলিস্ট কোনো মব যেন তৈরি না হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেটি বোঝানোর জন্য। তো আমরা গণতন্ত্র তরুণ ওখানে পৌঁছে দেখি শিক্ষার্থীরা গণতন্ত্র তরুণের বাইরে অবস্থান করছে, পুলিশ অবস্থান করছে। সেখানে পুলিশের মাধ্যমে আমরা বোঝাতে চাই যে ওই পাশে এফ রহমান হলের সামনে ঢাবির আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন, বড় ভাই বা ছোট ভাই বন্ধুরা অনেকেই তারা অবস্থান করছেন। আমরা পুলিশকে বারবার বলি যে আপনারা তাদেরকে একটা মেসেজ দেন যে এইটা আসলে শিক্ষার্থী বনাম শিক্ষার্থী, কোনো সমস্যা না, কিন্তু এইখানে যে ব্যাপারটা প্রভিসি স্যারের যে অনাকাঙ্ক্ষিত আচরণটা তিনি করেছেন সেইটার বিরুদ্ধে আসলে ছেলেরা কথা বলছে এবং তার কাছে এই ব্যাপারটি বলা হচ্ছে। এবং আমরাও আমাদের যারা ছিল তাদেরকে বুঝিয়ে গণতন্ত্র তরুণের এই পাশে রাখি, এবং একটা ছেলেও আমাদের গণতন্ত্র তরুণ ক্রস করে শাহাদাত, যায়নি। আমি একটু কিন্তু একটা আনফরচুনেটলি প্রশ্ন পুলিশ রাখতে চাই আসলে আপনার সেই কাছে। মেসেজটি দিতে ব্যর্থ হয়। শাহাদাত, আমি এই জায়গায় আপনার জি, কাছে একটি প্রশ্ন রাখি। এই যে জি, ঢাকা জি। বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ, আপনারা পক্ষ থেকে, যে 7 কলেজের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সঠিক আচরণ করেননি, যে বিষয়টি, এই অভিযোগ, এটি কি আপনাদের ঢাকা কলেজ হোক অথবা অন্যান্য কলেজের কর্তৃপক্ষের সাথে কি আপনারা আলোচনা করেছিলেন? আলোচনা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আপনাদের শিক্ষার্থীরা মুভ করেছিল, নাকি না আপনারা মনে করেছেন অথবা আপনাদের সহপাঠীরা মনে করেছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়া শুরু করে দিয়েছেন? আপনাদের কাছে যে কোনো একটি বিষয় ভালো লাগেনি, আপনাদের সহপাঠীরা, বন্ধুরা, বড় ভাইরা, তারা কি কলেজ কর্তৃপক্ষের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির সাথে এরকম আলোচনা হয়েছে, বিষয়টি আমাদের কাছে ভালো লাগেনি, তারা কি জানিয়েছিল? দেখুন, প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে আমি গতকালকে একটা ভাইবার জন্য ছিলাম, আমার ফোর্থ ইয়ারের ভাইবা ছিল, এক্সাম শেষ হয়েছে তো, সেই কারণে আমি আসলে পুরো ঘটনাটা জানতাম না। পরবর্তীতে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে টিচারদেরকে জানানো হয়েছে এবং এরপরে দীর্ঘ সময় এই জন্য আসলে যেন তিনি ক্ষমা চান বা তিনি হচ্ছে দুঃখ প্রকাশ করেন, এই ধরনের একটা আলটিমেটাম দিয়ে সায়েন্স ল্যাবে নির্ঘেত অবস্থান করা হয়। কিন্তু সেই অবস্থানের পরবর্তীতেও যখন কোনো রেসপন্স না আসে, তখন আসলে এই ধরনের একটা ডিসিশন নেওয়া হয় যে আচ্ছা প্রভিসির বাসার দিকে
যাওয়া হবে। এখন এই ব্যাপারটিকে আপনারা হয়তো বা থিওরিটিক্যালি বলতে পারেন যে একটা ক্যাম্পাসের ভিতরে যাওয়ার সিদ্ধান্তটা ভুল। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি সেটা, যে হয়তো বা একটা ক্যাম্পাসের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত এত রাতে অবশ্যই ভুল, কিন্তু দেখেন এই ধরনের কর্মসূচিগুলো আসলে প্র্যাকটিক্যালি কেমন হয়। এই ধরনের কর্মসূচিগুলো আসলে আপনি দেখবেন বিভিন্ন সময় ঘেরাও কর্মসূচিগুলো দেওয়া হয়, যে অমুক মন্ত্রণালয় ঘেরাও করা হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে, কিন্তু বাস্তবে আসলে এটা কোনো প্রয়োগ হয় না। বরং এটাতে যেটা হয়, আইন শৃঙ্খলা বাহিনী বা তারা এসে মধ্যস্থতার একটা ব্যাপারটি করেন। গণতন্ত্র তরুণের সামনে যে ব্যাপারটি হয়েছে, আমরা মনে করেছিলাম যে সেই জায়গা থেকে সেই সিদ্ধান্তটি হবে এবং ওইখান থেকেই এই বিষয়টি থেকে চলে আসবে। এবং আমি একজন শিক্ষার্থী হিসেবে দায়িত্বশীল জায়গা থেকে এটি দেখেও সেখানে গিয়ে হচ্ছে এই মবটি কন্ট্রোল করার ট্রাই করি সবসময়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই ডিসিশনকে যদি আপনি থিওরিটিক্যালি ভুলও বলেন, কিন্তু প্র্যাকটিক্যালি এই যে একটা ব্যাপার যে সাত কলেজের শিক্ষার্থীদেরকে নিচু মনে করে, ইভেন এর আগেও আমরা দেখেছি যে হচ্ছে পরীক্ষার খাতার ছবি পর্যন্ত একজন শিক্ষক হচ্ছে অনলাইনে দিয়ে দিয়েছেন এবং দিয়ে হচ্ছে সেটাকে ছোট করেছেন। হ্যাঁ, একজন শিক্ষার্থী ভুল করতেই পারে তার পরীক্ষার খাতায়, কিন্তু এইভাবে যখন হয় এবং নিয়মিত এই ধরনের কিছু জি ব্যক্তিগত শাহাদাত হোসেন, আমি ঠিক ঘটনাগুলোই আসলে আপনার এই আপনার ক্ষোভটার জন্ম দেয়। জি সুতরাং শাহাদাত হোসেন, আমি আপনার এই কথা থেকে আমি একটু মোস্তাফিজুর রহমানের কাছে যেতে চাই। মোস্তাফিজুর রহমান যেমনটা বলছেন, শাহাদাত হোসেন সাত কলেজের শিক্ষার্থীদের ছোট করা হয়, নিচু মনে করা হয়, এই বিষয়টির ব্যাপারে আপনি কি বলবেন মোস্তাফিজুর রহমান? বিভিন্ন সময় এই ধরনের অভিযোগ কিন্তু আসলে শোনা যায়। আহ, দেখেন ভাই, যে বিষয়টা গতকালকে সৃষ্টি হয়েছে, যে সাত কলেজের শিক্ষার্থীকে কখনো নিচে করা হয় বা এরকমটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে সাত কলেজের একটা গৌরব আছে, ঢাকা কলেজ সহ যেটা ঢাকা ইউনিভার্সিটির আগেই প্রতিষ্ঠিত, তাদের একটা নিজস্ব গৌরব আছে। এটা আমরা স্বীকার করি, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো কখনো যে আমাদের ভাই শাহাদাত ভাই যে বিষয়টা কথা বলছিলেন যে কোনো এক শিক্ষক নাকি ফেসবুকে বা অনলাইনে এটা দিচ্ছে যে তাদের এক শিক্ষার্থীর কথা। এখন সেটা সে শিক্ষকের ব্যক্তিগত বিষয় থেকে দিতে পারে অথবা কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। তবে এখানে সাত কলেজের শিক্ষার্থীকে কখনো ছোট করা হয় বা এরকম কোনো বিষয় আমাদের ভিতরে নাই। তবে একটা বিষয় সবসময় হয় যে হয়তো টিউশন কেন্দ্রিক কিছু একটা মানে কিছু একটা বিষয় সবসময় সৃষ্টি হয়ে থাকে, যে বিষয়গুলো অনেক সময় দেখা যাচ্ছে তাদের আমাদের অনেক ভাইয়েরা তাদেরকে ছোট করে কথা বলে। দেখা যাচ্ছে, তবে এখানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দেখা যাচ্ছে সব শিক্ষার্থী তো এখানে কথা বলে না, যে একজন শিক্ষার্থী হয়তো কথা বলতে পারে, কিন্তু এখানে দায়টা পুরো বিশ্ববিদ্যালয়ের না। বা এবং এবং আমাদের যারা সাধারণ শিক্ষার্থী, আমরা যারা দায়িত্বশীল জায়গা থেকে কথা বলতে চাই, যে তারাও ওইখানে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে, আমরা ওইখানে পরীক্ষা দিয়ে আসছি। সুতরাং এখানে তাদের ছোট করার কোনো অপশন জি নেই, তাদের একটা মোস্তাফিজুর রহমান, ঐতিহ্য আছে তাদের। এইবারের বিষয় না, আমরা বিগত সময়ে দেখেছি যে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেও কিন্তু বহুবার নানা রকম ভাবে তারা দ্বন্দ্বে জড়িয়েছে, মারামারি হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন সময়। এখানে কি কোনো ইগো ক্ল্যাশ হয় আপনাদের স্টুডেন্টদের মধ্যে? অনেক শিক্ষার্থীর মধ্যে, সবার মধ্যে তো হওয়ার সুযোগ নেই, কিন্তু কিছু কিছু শিক্ষার্থীর ইগো ক্ল্যাশের কারণে কি আসলে এই জিনিসগুলো হয়? কি কি কারণে হয় একটু বলবেন আমাকে ছোট্ট করে মোস্তাফিজুর রহমান? ইগোর কথা আপনি যেটা বলছেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, হয়। তবে দেখেন, যে বিষয়টা আসলে গতকালকের যে বিষয়টা, মানে জুলাই আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে যে শিক্ষার্থীদের ভিতরে যে আপনি যে মিলটা ছিল, যে ঐক্যটা ছিল, সেই ঐক্যটা জুলাইয়ের পরবর্তীতে এসে যে ফাটলটা ধরলো, এটা আমাদের জন্য সবার জন্য আসলে লজ্জাজনক বিষয়। সেক্ষেত্রে যদি ইগোর কথা বলতে চান, তাহলে ইগোর বিষয়টা আসলে ওইভাবে না। দেখা যাচ্ছে দু একজন শিক্ষার্থী যারা থাকে, ওই যে আগেই যেটা বললাম, যে হয়তো তাদের ছোট করে কথা বলতে চায়, কিন্তু আসলে যে ছোট করার মতো গতকালকের যে পরিবেশ, গতকালকের যে পরিস্থিতি হয়েছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমরা স্যার রহমান হলের নিচেই ছিলাম, আমাদের হল গেটে। তো আমরা যতক্ষণ পারছি ওইখান থেকে আমরা দায়িত্বশীলতার জায়গায় পরিচয় দিয়েছি আমাদের হলের সিনিয়র জুনিয়র আশেপাশের জি হলগুলোর ভাইরা, যে তারা সবসময় এখান থেকে চেষ্টা করছে যে যারা তারা ওই তরুণে আছে তরুণেই থাকুক, আমরা এখান থেকে আমরা এখান থেকে সামাল দিব। কিন্তু কিছু কিছু শিক্ষার্থীর ঢাকা কলেজের ভাইদের ভিতরে ছিল, আমাদের ভিতরেও ছিল, যে উস্কানিমূলক কথাবার্তা, তারা উস্কানিমূলক স্লোগান ওখান থেকে দিচ্ছিল, আমাদের ভাইরাও উস্কানিমূলক স্লোগান এখান থেকে মোস্তাফিজুর দিচ্ছিল, রহমান, যা এই ঘটনাগুলো আমরা দেখেছি, এই বিষয় নিয়ে আরো আলোচনা করবো। আমাকে একটি ছোট্ট বিরতি নিতে হবে, আপনারা তিনজনের সাথে থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন তিনজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু বিরতির পর শুরুতেই যেতে চাই ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে। ডক্টর সাব্বির আহমেদ, আমি আপনার কাছে একটু যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যদি আমরা বলি সার্বিকভাবে বাংলাদেশের যে কোনো শিক্ষাঙ্গনে, স্কুল বলি, কলেজ বলি, বিশ্ববিদ্যালয়গুলো বলি, আপনার কি মনে হয় আসলে পড়ালেখা কেমন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? সাব্বির আহমেদ স্যার,
শিক্ষার পরিবেশ কি আগে যতটা ছিল তার থেকে ভালো 5 আগস্টের আগের থেকে, নাকি শিক্ষার পরিবেশ এখন আরো খারাপ হয়েছে? আপনার কাছে কি মনে হয় ডক্টর সাব্বির আহমেদ? দেখুন, দীর্ঘ 16 বছর পরে দেশে একটা পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে কিন্তু ছাত্ররাই। আমরা যেটা বুঝতে পারি যে মানে আমরা হয়তো, আমি একজন শিক্ষক হিসেবে একটু আমার বোধহয় ফ্র্যাঙ্কলি বলা উচিত যে আমরা হয়তো এই জেন জেড জেনারেশন যেটা, এটাকে এই জেনারেশন সম্পর্কে আমাদের একটা, বিশেষ করে শিক্ষকদের মধ্যে, আমরা আমাদের জেনারেশনে যারা শিক্ষক তাদের একটা গ্যাপ কিন্তু ছিল। আমরা সেই জেনারেশনের পালসটা হয়তো বুঝতে পারিনি, সেটা হয়তো আমাদের দিক থেকে একটা ব্যর্থতা। বাট দেখুন, আপনার সারা এই 5 তারিখের পরে আমরা লক্ষ্য করলাম যে এই জেন জেনারেশনের প্রতিনিধিদের মধ্যে এক ধরনের একটা অ্যাবসলিউট ফ্রিডম ভোগ করার একটা প্রবণতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এই প্রবণতাটা আপনার কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করেছে। এই যে ছাত্ররা যেভাবে তাদের স্বাধীনতাটাকে প্রকাশ করছে বিভিন্ন মব জাস্টিস, মব ভায়োলেন্সের মধ্যে, এটা কিন্তু আমাদেরকে মানে শঙ্কিত করে তুলেছিল যে এটা কি হচ্ছে। কোথাও কোথাও ছাত্ররা জোর করে শিক্ষকদেরকে পদত্যাগে বাধ্য করছে, কোথাও কোথাও তাদেরকে হেনস্থা করছে। তো সেই পরিস্থিতি, এটা সত্য যে সব মানে একটা ম্যাসিভ স্টুডেন্টরা এই কাজের সাথে জড়িত ছিল না, কিছু সংখ্যক ছাত্র এটার মধ্যে জড়িত ছিল, এই বিষয় এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে না, এটার সংখ্যা কম। অধিকাংশ ছাত্রই তারা আগের মতোই আছে, তারা আগের মতোই বিহেভ করছে, কিন্তু তার মধ্যেও তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা ফ্রিডম এক্সারসাইজ করার ব্যাপারে, তাদের ফ্রিডম, তাদের স্বাধীনতা চর্চার ব্যাপারে তারা আগের চাইতে অনেক বেশি অ্যাসার্টিভ। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। স্যার, এটা আমরা স্বাধীনতার বিষয়টি হচ্ছে শিক্ষার্থী হোক, যে যে কোনো পেশা হোক অথবা যাই হোক, মানে স্বাধীনতার মানে শিক্ষার্থীরা এখন যেভাবে যা করছে এই বিষয়গুলো কি আসলে স্বাধীনতার মধ্যে পড়ে? সবকিছুই স্বাধীনতা স্যার? এবং যদি সেটা না হয় সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অথবা শিক্ষকদের দায় কতটুকু অথবা শিক্ষার্থীদের দায় কতটুকু, আপনি এই ব্যাপারে কি বলবেন যদি তেমনটা হয়ে থাকে সাব্বির আহমেদ স্যার? আমি যেটা বলছি যে মানে ছাত্রছাত্রীরা আগে যেরকম প্রতিবাদের ভাষাটা ছিল না তাদের মধ্যে, বা থাকলেও সেটা সীমিত ছিল। এখন তারা যে কোনো অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করে এবং ক্ষেত্র বিশেষে তাদের প্রতিবাদের যে বিষয়গুলো, তাদের প্রতিবাদের জায়গাগুলো ন্যায্য। যে কারণে আমরা আসলে ছাত্রদের দাবি দেওয়ার মুখে বিভিন্ন পর্যায়ে আমরা তাদের দাবি দেওয়া থেকে আমাদের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করেছি এবং মূল্যায়ন করে যেটা আমরা দেখলাম যে আমাদের দিক থেকেও কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে। আর যে প্রশ্নটা আপনি করলেন যে সামগ্রিক শিক্ষার পরিবেশ, সামগ্রিক শিক্ষার মানের পরিবেশ যদি আপনি চিন্তা করেন, এইটা বোধহয় আপনার এটার সাথে এটাকে আমরা পুরোপুরি রিলেট করতে পারবো না। এটা হলো যে ওভারঅল দেশের যে সামাজিক অর্থনৈতিক সমস্যা, দেশের যে পরিমাণ বেকারত্ব, চাকরির অভাব, এই সব কিছু মিলে কিন্তু শিক্ষার পরিবেশটা তৈরি করছে। এটার সাথে হয়তো 5ই আন্দোলনকে পুরোপুরি আমরা সম্পৃক্ত করে দেখতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি, বা আপনি নিশ্চয়ই জানেন, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, দেশের সামগ্রিক বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছেলেমেয়েরা এখন যতটা না তার পাঠ্য বইয়ের প্রতি তাদের আগ্রহটা বেশি, দে আর মোর ইন্টারেস্টেড যে কিভাবে দ্রুত পাশ করে একটা চাকরি পেয়ে যাবে, সে চাকরির প্রস্তুতি নিয়েই ব্যস্ত। এটা যে শুধুমাত্র, আমি আবারও কথাটা কোনো মানে পুনরাবৃত্তি করছি যে এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা লক্ষ্য করছি তা নয়, এটা কিন্তু কলেজ পর্যায়েও আমরা লক্ষ্য করছি। জি কেননা বিভিন্ন সময়ে বিভিন্ন ইন্টারাকশনের থেকে আমরা সেটা বুঝতে পারি। তো আহ এই হচ্ছে সামগ্রিক অবস্থা। জি ডক্টর সুতরাং সাব্বির আহমেদ স্যার,
জি, আমি ঠিক এই বিষয়টি বলছিলাম। বিষয়টা হলো আমরা বাংলাদেশের ইতিহাস দেখলে আমরা দেখব যে বিশ্ববিদ্যালয়, কলেজ অথবা আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি, বাংলাদেশের ইতিহাসে যত রকমের পরিবর্তন হয়েছে এর মধ্যে একটি বড় অংশগ্রহণ অথবা বড় ভূমিকা, নেতৃত্বস্থানীয় ভূমিকা ছাত্ররা রেখেছে, ছাত্র সমাজই রেখেছে। এর আগে হয়েছে, সেটা আমরা 69, 71 এর আগে বলি অথবা পরবর্তীতে 90 বলি, 96 বলি, এই 2024 সব পরিবর্তনই। কিন্তু বিগত সময়গুলোর থেকে এইবারের আসলে পার্থক্যটা কোথায় আপনি দেখছেন? 90-এর আন্দোলনের পরেও কিন্তু শিক্ষার্থীরা যেটি হয়েছে যে তারা আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছেন, পড়ালেখা করেছেন। কিছু বিষয় তো রয়েছিলই, কিন্তু এইবার আমরা যেমনটা দেখতে পাচ্ছি, যে কোনো বিষয় হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ অথবা 7 কলেজ বিষয় সেটা না, যে কোনো বিষয় হলেই শিক্ষার্থীরা প্রতিদিন ঢাকার অথবা বাংলাদেশের বিভিন্ন স্থানে কোথাও না কোথাও, আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছেন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে। আরও একটি বিশ্ববিদ্যালয়ে দেখলাম তাদের কি ইস্যু, তারা নেমে এসেছেন রাস্তায়। তো আমার কথা হচ্ছে যে এই যে বিষয়গুলো, মানে স্বাধীনতা অথবা যেই কথাগুলো আসলে আমরা বলছি, তারা প্রতিবাদের ভাষা শিখেছে। প্রতিবাদের ভাষা তো বাংলাদেশের শিক্ষার্থীরা অথবা বাংলাদেশের মানুষ জন্মলগ্ন থেকেই জানে। তো এই প্রতিবাদের সীমা কোথায়, এই দাবির সীমা কোথায়, এটি কিভাবে সমাধান হবে, নাকি এটা চলতে থাকবে স্যার? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি মনে করি যে এটা এটা মানে আমাদের এই স্বল্প সময়ের আলোচনার মাধ্যমে এই ধরনের একটা প্রশ্নের উত্তর জবাব দেওয়া কঠিন ব্যাপার। তবে আমি যেটা বুঝি, আমি আপনার এই আহ, যে প্রশ্নটি করলেন সেটা সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে যে দেশের দীর্ঘদিন ধরে আপনি দেশের পুরো শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এ কারণে ছাত্ররা তাদের যে দাবি দাওয়া, তাদের যে অধিকারের বিষয়গুলো, তারা প্রকাশ করার কোনো ফোরাম তারা পায়নি দীর্ঘদিন ধরে। যা আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার মাত্র ডাকসু হয়েছিল, এবং সেই ডাকসুটা কিন্তু মোটামুটি ভাবে তারা কিন্তু দু একটা ভালো কাজ আমি তাদের হাত দিয়েও দেখেছি। একেবারে সবই যে খারাপ করেছে সেটা আমি বলবো না। সুতরাং আমি মনে করি যে পুরো দেশের দিকে যদি তাকান, যদি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছাত্রদের মানে ছাত্রদের প্রতিনিধিত্ব, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা যদি কনস্ট্রাকটিভ ওয়েতে এগিয়ে আসে, গঠনমূলক ভাবে এগিয়ে আসে, তাহলে আমি মনে করি যে আহ, ছা- আমরা মনে করি যে ছাত্ররা আবারও তাদের হৃত গৌরব ফিরে পাবে। আমি জি এটা আমার কাছে মনে হয় যে এই জায়গাটা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এখন এই পর্যায়ে এসে। জি, ডক্টর সাবির যে আহমেদ স্যার, স্যার আমি একটু আপনার দুই শিক্ষার্থীর কাছে যাই। আমি নিশ্চয়ই সময় পেলে আবারও আপনার কাছে আসব। আমি একটু আসি মুস্তাফিজুর রহমান, আপনার কাছে আসি যেই বিষয়টি নিয়ে। ইডেন কলেজ ও বদরুন নেসা কলেজ সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুরুচিপূর্ণ মন্তব্য, অশালীন অঙ্গভঙ্গি করেছে, এমন অভিযোগ রয়েছে, এমন অভিযোগ করা হচ্ছে 7 কলেজের পক্ষ থেকে। এই বিষয়ে আপনি কি বলবেন মুস্তাফিজুর রহমান? হ্যাঁ, দেখুন ভাই, গতকালকের যে বিষয়টা আসলে ঘটছে, অনাকাঙ্ক্ষিত। আমি আগেও বলেছি। এখন আমাদের ঢাকা কলেজের ভাইরা যে বিষয়টা দাবি করছে যে কুরুচিপূর্ণ বা কোনো অশালীন ভাষায় বা ইঙ্গিত করছে, আমার জানা মতে এমন কোনো ঘটনা গতকাল সৃষ্টি হয়নি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বিভিন্ন তারাও ওই পাশ থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছিল, বিভিন্ন ধরনের স্লোগান, সেটা অশালীন আপনিও বলতে পারেন। আচ্ছা, তার মানে পরিপ্রেক্ষিতে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভাইয়েরা তারা এই পাশ থেকে স্লোগান দিচ্ছিল, এইভাবে পাল্টাপাল্টি স্লোগান হয়েছে। বাট এখানে যে কুরুচিপূর্ণ মন্তব্য, এরকম কোনো বিষয় না। আরেকটি বিষয় লক্ষ্য করবেন যে আপনি আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন হাসিব ভাই সহ আরো আব্দুল কাদের ভাই, তারা ওইখানে যে ইডেন কলেজে যে আপুরা ছিল বা বদরুন্নেসা কলেজে আপুদের পা পর্যন্ত ধরছে যে আপু আপনারা ভিতরে যান। তো আমাদের সবসময় এই বিষয়টা মানে মিটিগেট করার চেষ্টা করছে যে আসলে এই সমস্যাটা অনাকাঙ্ক্ষিত, এমন কোনো ঘটনা না ঘটুক, যাতে আমাদের ভিতরে তাদের ভিতরে দূরত্ব তৈরি হোক, বিষয়টা প্রশাসনের মাধ্যমেই সমাধান হোক। এই ক্ষেত্রে তারাও ওইখান থেকে স্লোগান দিয়েছে, সেক্ষেত্রে আমাদের ভাইয়েরাও পাল্টাপাল্টি স্লোগান দিয়েছে। এই ক্ষেত্রে বিভিন্ন স্লোগান ইস্যু করেই বিভিন্ন কথাবার্তা হয়েছে। বাট তাদের বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ বা ওইরকম কোনো অশালীন মন্তব্য আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা করেছে বলে আমার জানা নাই। আমি ওইখানে উপস্থিত ছিলাম গতকাল।
জি, জি মোস্তাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমি একটু শাহাদাত হোসেন আপনার কাছে এসে যে বিষয়টি নিয়ে একই প্রশ্ন নিয়ে আমি মুস্তাফিজুরের কাছেও আবার যাব। শাহাদাত হোসেন, যে বিষয়টি একটু আমি জানতে চাই, এটি আমার জানার ইচ্ছা, অথবা যদি বলেন সাধারণ মানুষেরও, আমি মনে করি নিশ্চয়ই অনেকেরই জানার ইচ্ছা। এই যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে যে পরিস্থিতি, আপনারা শিক্ষার্থীরা যেভাবে যেই পরিবেশে পড়ালেখা করছেন, বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি আন্দোলন অথবা আপনারা দাবি নিয়ে নামছেন, প্রতিবাদ করছেন, বিভিন্ন বিষয়ের নিজেরা সংঘর্ষে জড়াচ্ছেন, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একরকমের মুখোমুখি অবস্থান হচ্ছে। আপনাদের অভিভাবকরা কি বলছেন চলমান পরিস্থিতি নিয়ে? এই যে আপনারা যে পড়ালেখা করছেন, তারা কি কনসার্ন? তাদের মতামত কি? আপনারা যেভাবে পড়ালেখা করছেন এই ব্যাপারে তারা কি বলছেন, একটু বলবেন আমাকে, শাহাদাত হোসেন? বরাবরই তো আমাদের অভিভাবকরা আমাদের নিয়ে কনসার্ন থাকেন। ইভেন এখানে ডক্টর সাব্বির আহমেদ স্যার আছেন, স্যার নিজেও আমাদেরকে নিয়ে কনসার্ন। এবং আমাদের যদি বলি যে হচ্ছে আমাদের শিক্ষকরাও যারা, তারাও এক অর্থে আমাদের অভিভাবক, এবং একই সাথে আমাদের যারা পিতামাতা বা গাইড করেন আমাদের ফ্যামিলি, তারাও আমাদের অভিভাবক। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে এই মুহূর্তে দেখেন, সেটা হচ্ছে যে একটা দীর্ঘ সময় পর্যন্ত আসলে শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া আহ উপস্থাপনের মতো একটা জায়গা পর্যন্ত পায়নি, বা হচ্ছে দেখা গেছে যে বিগত সরকারের সময়টাতে তারা সেই ব্যাপারটি পায়নি। তো এখন সবাই আসলে ওই জায়গা থেকে চিন্তা করছে যে আচ্ছা, এখন দেশে তো আমাদের সেই স্বাধীনতাটুকু রয়েছে। তো সেইটি করতে গিয়ে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দেখছি যে বিভিন্ন সমস্যাগুলো তৈরি হচ্ছে। তবে আমি নিজেও একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আশাবাদী যে প্রশাসন এবং প্রত্যেকটা জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিবে, এবং একই সাথে শিক্ষার্থীরাও যেন তাদের যেই ঐক্যটি ছিল, যে কারণে আজকে যে ব্যাপারটি হচ্ছে আমাদের মুস্তাফিজুর ভাইও বললেন যে ইডেনের শিক্ষার্থীদের, দেখুন এই প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। আমরা যখন রাজুতে, যখন ওই সময়টাতে একটা স্লোগান উঠে, তুমি কি আমি কি রাজাকার, এই ধরনের একটা রাতে, ওই রাতে আমরাও মিলে হচ্ছে রাজুতে গিয়ে যুক্ত হই, এবং ওই রাতে আমরা দেখেছি ইডেনের সেই মেয়েগুলো কিন্তু এই গেট ভেঙে এসে সেখানে যুক্ত হয় একই সাথে। কিন্তু এইখানে যে পরিস্থিতিটা, ভিন্ন পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতিগুলো আসলে তৈরি হওয়া উচিত না, আমরা বিশ্বাস করি। আমাদের গার্ডিয়ানরাও এটা বিশ্বাস করেন, এবং আমরা চাই আমাদের ঐক্য টিকে থাকুক। আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের বাংলাদেশটাকে গড়ে তুলি, এবং আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রত্যেকটা জায়গায় জি, দায়িত্বশীল যারা আছেন সবাই সর্বোচ্চ ভূমিকা পালন করুক, শাহাদাত, এটি ধন্যবাদ। সকলের কাছে আহ্বান। শাহাদাত, ধন্যবাদ। আমি আবারও নিশ্চয়ই সময় পেলে আসবো আপনার কাছে। মুস্তাফিজুর রহমান, একটু আপনার কাছে আসি যে আপনি অথবা আপনার যারা বন্ধু রয়েছেন, সহপাঠী রয়েছেন, আপনারা এখন যেভাবে পড়ালেখা করছেন, বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি অথবা অন্যান্য এই যে যেই চলমান যে পরিস্থিতি আর কি সার্বিক, এটি নিয়ে আসলে আপনার অভিভাবক যদি বলি, অথবা বাবা মা অথবা ভাই বোন, বড় ভাই বোন অথবা অন্যান্যরা, আসলে এই বিষয়গুলো কিভাবে দেখছেন, তারা কি বলছেন আপনাদের? দেখেন, গতকালকে রাত্রের যে বিষয়টা ঘটছে, ঘটার পরে দেখা যাচ্ছে যে আমার বাসা থেকে যখন জানতে পারছে যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা কলেজের ভিতর ধাও পাল্টা দেওয়া হচ্ছে, তো আমার মনে হয় রাত 1টা 2টা পর্যন্ত, ইভেন আমি ফজরে যখন ঘুম থেকে উঠছি, ফজরের আগেও আমার বাসা থেকে কল দিয়েছে যে কি অবস্থা। তো আমাদের এই সার্বিক বিষয় নিয়ে তারা শঙ্কিত যে আমার একটা সন্তানকে, আমার একটা ছেলেকে বাইরে পাঠিয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা, এই আন্দোলন, সে দীর্ঘ কত মাস এই আন্দোলন চলতেছে, এখনো এই অবস্থা, কোনো পরিবর্তন দেখা যাচ্ছে যে এখনো আন্দোলন চলতেছে, তারা আমাদের বিষয় নিয়ে শঙ্কিত। সেক্ষেত্রে যদি বলতে চাই যে তারা আসলে বর্তমান পরিবেশ নিয়ে, পরিস্থিতি নিয়ে আসলে শঙ্কিত। তা আমরা চাইবো যে অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান হোক এবং একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হোক। এবং এই যে বিষয়গুলো আসলে যাতে প্রশাসনিক ভাবে হ্যান্ডেল করা হয়, সেজন্য ছাত্র সংসদের মতো যে জায়গাগুলো আছে, শিক্ষার্থীদের যাতে দাবি দাবাগুলো প্রশাসনিক ভাবে, স্ট্রাকচার ভাবে উপস্থাপন করতে পারে, এমন কোনো পরিবেশ তৈরি হোক যার মাধ্যমে এই যে রাস্তায় নামা, রাজপথে নামা, এই বিষয়গুলো বন্ধ হোক। এই বিষয়গুলো আমরা অতি দ্রুততার সাথে জি, দেখতে চাই আসলে। মোস্তাফিজুর রহমান, আমি একটু একটি প্রশ্ন করি, একটু ছোট করে যদি উত্তর দেন তাহলে আমি বাকি দুজন অতিথির কাছেও যেতে পারবো। মোস্তাফিজুর রহমান, এই যে মারামারি হলো ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা 7 কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেটি আমরা দেখলাম, এই যে সংঘর্ষ, হ্যাঁ, এতে আসলে কে জিতলো? কে, ঢাকা বিশ্ববিদ্যালয় জিতেছে নাকি 7 কলেজ জিতেছে? আপনারা মারামারিতে কে জিতলেন? এবং আপনাদের ওপর, শিক্ষার্থীদের ওপর, ছাত্র সমাজের ওপর সাধারণ মানুষ যে আস্থাটা এনেছিল, সেটা যে হারাতে শুরু করেছে, এই ব্যাপারটা কি আপনারা বুঝতে পারেন? মোস্তাফিজুর রহমান, কে জিতেছেন আপনারা এই লড়াইয়ে? দেখেন, আসলে ভাই আপনি যে প্রশ্নটা করলেন, এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক, আসলে আমাদের জন্য মানে সেম আর কি।
জুলাই পরবর্তী পরিস্থিতিতে যে দুইটা বড় বড় প্রতিষ্ঠান যাদের জুলাই আন্দোলনে যাদের বিপ্লব, যাদের আত্মত্যাগ অপরিসীম আর কি, তাদের মাঝে এই বিভেদটা সৃষ্টি হয়েছে, এটা আমাদের জন্য মানে তাদের জন্য কোনো হার জিত না, আমাদের জন্য কোনো হার জিত না, এটা আমাদের ভিতরে যে বিভেদ, এটা হলো আমাদের তৃতীয় পক্ষ এখান থেকে সুযোগ নিবে এবং তারা নেওয়ার চেষ্টাও করতেছে, আমরা দেখতেছি বিভিন্ন ভাবে। তো এখানে যদি বলতে চাই যে আসলে এখানে আমাদের কেউ জিততেছে কেউ হারে নাই, তবে এটা আমাদের জন্য দুই পক্ষেরই লজ্জাজনক। আমরা যারা জি। সচেতন শিক্ষার্থী ছিলাম, তারা আমরা এটা বারবার চেয়েছি মিটিগেট হোক, সেই তারা যখন তরুণী ছিল এখান থেকে, তা দেখেছি একটা পক্ষ এখানে বারবার উস্কানিমূলকের মাধ্যমে এই বিষয়টা এই পর্যন্ত নিয়ে গেছে। তো আমার মনে হয় যে এখানে মোস্তাফিজুর হাতে সময় কম, আমি না হলে নিশ্চয়ই এই বিষয়টি আপনার কাছে আরেকটু জানতে চেতাম, কিন্তু আমার হাতে সময় কম। আমি একটু শাহাদাত হোসেন ছোট করে আপনার কাছে আসি, এরপর আমি সাব্বির স্যারের কাছে যাব। যে শাহাদাত হোসেন, কে জিতলো আপনাদের এই সংঘর্ষে? আচ্ছা, ডক্টর সাব্বির আহমেদ স্যার, আমি একটু আপনার কাছে আসি। আমি একটু আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসতে চাই, এগুলো নিয়ে তো আসলে আলোচনা করছিলাম, আমি একটু আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে, আপনি দেখছিলেন যে 24 ঘন্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আলটিমেটাম দেয়া হয়েছে। এই যে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের যে বিষয়টি, এটি নিয়েও কিন্তু আসলে আমরা যেটা দেখেছি, পুলিশের সাথে একরকম মুখোমুখি অবস্থান, শিক্ষকদের টিয়ার শেল, তারপরে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, মারামারি হচ্ছে পুলিশের সাথে। এই বিষয়টি ব্যাপারে আপনি কি বলবেন সাবির আহমেদ স্যার? না, আমি আমি যে কথাটা বলতে চাই যে উম, ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ, আমি অবশ্য এই বিষয়টি ফলো করিনি, আমি দেখেছি পত্রিকাতে। নিশ্চয়ই তাদের গ্রিভেন্স রয়েছে, তাদের হয়তো কোনো ক্ষোভ রয়েছে, বা তাদের বঞ্চনার কোনো বিষয় তাদের নিশ্চয়ই রয়েছে তাদের দাবি দেওয়ার মধ্যে। এবং সেটাকে আমার মনে হয় যে মানে ভায়োলেন্সের মাধ্যমে সেটাকে সমাধান না করে, মানে আমরা পুলিশ দিয়ে যারাই দাবি দেওয়া জানাবে, দাবি দেওয়া পেশ করবে, বিষয়টা যেন এরকম না হয় যে আমরা শুরুতেই এক ধরনের পুলিশি অ্যাপ্রোচের মাধ্যমে সেই সমস্যার সমাধান করা। আমার মনে হয় যে আলোচনার পথটা খোলা রাখা উচিত। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে অনেকগুলো ক্রাইসিস মোমেন্টে কিন্তু তারা অত্যন্ত মানে ঠান্ডা মাথায় সেই ক্রাইসিস গুলোকে মোকাবেলা করেছে। আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন কলেজে যে আহ, মানে বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশগুলো দেখেছিলাম, সেখানেও কিন্তু মোটামুটি ভাবে পুলিশ একটা সহনশীল ভূমিকা পালন করেছে। আমি মনে করি প্রত্যেক ক্ষেত্রেই, যেহেতু এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে দেশের মধ্যে এই ধরনের দাবি দেওয়ার যে মহা উৎসব, এটা চলবেই। সুতরাং এইটাকে ধৈর্যের সাথে মোকাবেলা না করলে আমার মনে হয় যে আমাদের ক্রাইসিস আরো বাড়বে। বরং আলোচনার পথটাকে অগ্রাধিকার দিয়ে যত কম সম্ভব সহিংসতার প্রয়োগ না করে কিভাবে আলোচনার মাধ্যমে এগুলোকে সমাধান করা যায়, সেই চেষ্টাটাই মনে হয় মানে গুরুত্ব পাওয়া উচিত সব সময়। কারণ আমরা যদি আবারও সেই সহিংস পথে এগোই, সমস্যা সমাধানে যদি সহিংস পন্থায় এগোই, তাহলে তো আমরা গণতন্ত্রের পথে, আমরা যে গণতন্ত্রের দিকে যেতে চাই, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের পথে যেতে চাই, উত্তরণ করতে, সেটা পারবো না। এবং গণতন্ত্রের রাস্তা হচ্ছে আলোচনার রাস্তা, আলোচনার মাধ্যমেই সংকট সমাধান করতে হবে। এটা আমরা দেখছি যে প্রচুর পরিমাণে দাবি দেওয়া আসছে বিভিন্ন অংশ থেকে, কিন্তু এটাকে তো মোকাবেলা করতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্ব তাদের নিতেই হবে, যেহেতু এখানে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। এবং এই জি। গণ অভ্যুত্থানের ফলে নতুন পরিবেশে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা ডক্টর তো সাব্বির নতুন আহমেদ স্যার, ভাবে। আমি একটু ছোট করে আপনার কাছে একটি প্রশ্ন রাখি, আমার সময় কম, এই জন্য আমি আপনাকে থামালাম। একটি প্রশ্ন রাখি, 1 মিনিটে যদি আপনি আমাকে একটু বলেন, অথবা এর কম সময়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়া সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে 7 কলেজের পক্ষ থেকে, এমনটি বলা হচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন সাব্বির আহমেদ? আমার মনে হয় যে এটা আসলে কি কারণে হচ্ছে, এটা আমাদের কাছে পরিষ্কার না সত্য। যে ওই এখানে বিকেল 3টা বা 5টা থেকে যানবাহন চলাচলের উপরে নিয়ন্ত্রণ করছে, এবং সেটা রাত 4-5 ঘন্টার মতো। আমার মনে হয় যে আহ, আমি মনে করি যে এটার কোনো প্রয়োজন নাই। বরং এটা যানবাহনের জন্য উন্মুক্ত রাখাটাই বেটার, উত্তম বলে আমি মনে করি। আগেও এটা কোনো ক্রাইসিস হয় নাই, সংকট তৈরি করে নাই।
রাইট? সুতরাং এটা ভবিষ্যতে কোনো সংকট তৈরি করবে বলে আমার মনে হয় না। জি এটাকে মুক্ত করে দেওয়াটাই উত্তম। জি, ধন্যবাদ স্যার। ডক্টর সাবির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং মোস্তাফিজুর রহমান এবং শাহাদাত হোসেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে অন্য কোনো দিন আবারও সুযোগ হলে কথা হবে। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।